অনুরাগ। এই চিঠিটা আমি এখনো মাঝে মধ্যে পড়ি, আর ইতির জায়গাটা পড়লে আজও হাসি পাই। পরের দিন স্কুল বন্ধ ছিল। তার পরের দিন আমি চুলে লাল ফিতা লাগিয়ে গিয়েছিলাম, কারণ আমিও ভালোবেসে ফেলেছিলাম ওকে। দেখতে দেখতেই আমাকে লাল ফিতা লাগিয়ে দেখতেই ও খুব খুশি হয়ে গিয়েছিল। সেটা ওর চোখ মুখ দেখে আমি বুঝে গেছিলাম। তারপর উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষ দিন পর্যন্ত ওকে দেখেছি। তারপর আর বাড়ি থেকে বেরোতে পারতাম না বলে দেখা হতো না। খুব কষ্ট হতো ওকে দেখতে না পেয়ে। আমার কষ্টটা নজরে এসেছিল আমার খুড়তুতো দিদির। একদিন আমাকে জিজ্ঞেস করেছিল, তোর কি হয়েছে রে তনু, সবসময় ওরকম মুখ শুকিয়ে রাখিস যে? কিছু না দিদি ভাই। আমার দিব্যি খেয়ে বল দেখি। দিদি ভাইয়ের কাছে আর কিছু লুকাতে পারিনি, কাঁদতে কাঁদতে সবটা বলে দিয়েছিলাম। সব শুনে দিদি ভাই আমাকে জিজ্ঞেস করেছিল, সেলাই শিখবি? সেলাই? এই ব্যাপারটার সাথে সেলাই শেখার কি সম্পর্ক? আমি আর তুই তবে সেলাই স্কুলে ভর্তি হয়ে যাব। বাড়িতে এটার জন্য নাও করবে না, আর স্কুলে যেতে আসতে তো তোর ওই ছেলেটার সাথে দেখাও হয়ে যাবে। আজ অবধি তো মনে হয় কথাও বলিসনি। না, সুযোগই পাইনি। আমি কথা বলিয়ে দেব, তাই সেলাই শিখবো। হ্যাঁ দিদিভাই, শিখবো, আমি উৎফুল্ল হয়ে বলেছিলাম। বাড়িতে বাবা কাকাকে সেলাই স্কুলে ভর্তির কথা দিদিভাই বলেছিল। সবাই এক কথাতেই রাজি হয়ে গিয়েছিল। আর দিদিভাই খোঁজ নিয়েছিল অনুরাগের বাড়ি কোনটা। প্রথম দিন আমার দাদা আমাদের পৌঁছে দিয়ে এসেছিল। ফেরার সময় অনুরাগের বাড়ির সামনে দিয়ে ফিরি। ও গেটে দাঁড়িয়ে একটা লোকের সাথে কথা বলছিল। আমাকে দেখা মাত্রই সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছিল। বাড়ির দিকে না এসে দিদিভাই আমাকে একটা মাঠের দিকে নিয়ে গিয়েছিল। ওই জায়গাটা ছিল নিরিবিলি। দিদিভাই ইশারা করে অনুরাগকে আমাদের কাছে ডেকেছিল। আমি তনুর দিদি, শুনলাম ওর থেকে তোমাদের কথা। আজ পর্যন্ত তো কথা বলার সুযোগ পাওনি, আজ কথা বলো। তোমরা কথা বলো, আর আমি পাহারা দিচ্ছি যাতে কেউ না দেখে তোমাদের। ধন্যবাদ বলেই একরাশ মুখে হাসি নিয়ে অনুরাগ দাঁড়িয়েছিল আমার সামনে। আমি কি বলবো বুঝে পাচ্ছিলাম না। লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম। অনুরাগই জিজ্ঞেস করেছিল, কেমন আছো? ভালো আছি, তুমি? আমিও ভালো। তোমাকে অনেকদিন বাদে দেখে সত্যিই খুব ভালো লাগলো। পরীক্ষা কেমন হলো? ভালো হয়েছে। তোমার কথা এতদিন খুব মনে পড়েছে, খুব মন খারাপ করতো। দিদিভাই সেটা বুঝতে পেরে আমাকে কারণ জিজ্ঞেস করে। আমি সব সত্যি বলে দিই। তারপর দিদিভাই ঠিক করলো যে আমরা যদি সেলাই স্কুলে ভর্তি হই তবে আবার বাড়ি থেকে বেরোতে পারবো। তাই আজ সেলাই স্কুলের প্রথম দিন ছিল। যাওয়ার সময় দাদা দিয়ে এসেছিল। দিদিভাই তোমার বাড়ির খোঁজ নিয়েছিল, তাই তোমার সাথে দেখা করব বলেই তোমার বাড়ির সামনে দিয়ে আসছিলাম। ভাগ্যিস বাইরে ছিলাম দাঁড়িয়ে, না হলে কাল আবার চেষ্টা করতাম। একটা দিন তো অপচয় হতো। হ্যাঁ সেটা ঠিক। কবে কবে সেলাই স্কুল থাকবে? রোজ দুপুরে 3টে থেকে 5টা। আচ্ছা, আমি এই মাঠেই রোজ 5টায় অপেক্ষা করব। সেলাই স্কুল থেকে এখানে এসো, আর যাওয়ার সময় রাস্তায় আমাকে দেখতে পাবে। ঠিক আছে, তাহলে আসি। হ্যাঁ এসো। ওই দিনের পর থেকে রোজ আমরা দেখা করতাম, কিছুক্ষণ গল্প করতাম, তাতেই ছিল আমাদের শান্তি। একদিন দিদির চোখের আড়ালে ও আমার হাত ধরেছিল। সেই প্রথম স্পর্শের অনুভূতি আমার আজও মনে আছে। এরকম চলেছিল প্রায় 2 মাস। হঠাৎ একদিন আমার দাদার এক বন্ধু আমাদের দূর থেকে দেখে ফেলেছিল। আমরা জানতাম না। দাদার সেই বন্ধু দাদাকে জানিয়ে দিয়েছিল। সেদিন সন্ধ্যাবেলা ঘরে বসে আমি আর দিদিভাই গল্প করছিলাম। হঠাৎ দালান থেকে দাদার ডাক পড়ল, তনু শিগগির বেরিয়ে আয়। দাদাকে আমি আর দিদিভাই দুজনেই খুব ভয় পেতাম। আমি তাড়াতাড়ি বেরিয়ে আসি ঘর থেকে। দালানে এসে চমকে যায়। দাদা দাঁড়িয়ে, আর ও এক হাতে কলার ধরে আছে অনুরাগের। কে এই ছেলেটা? দাদা আমাকে চিৎকার করে জিজ্ঞেস করেছিল। বাড়ির সবাই ততক্ষণে জড়ো হয়ে গেছে। আমি কাঁপা কাঁপা গলায় মাথা নিচু করে মিথ্যে বলেছিলাম, চিনি না আমি। চিনিস না তো মাথা নিচু করে দাঁড়িয়ে আছিস কেন? আর এই ছেলেটার সাথে পুকুর পাড়ের মাঠের ওখানে আজ কি করছিলি? আমি আর কিচ্ছু বলতে পারিনি। বাবা কাকাকেও দাদা সব বলেছিল। দাদা অনুরাগকে সেদিন খুব মারতো, বাবা বাধা দিয়েছিল। বাবা ভারী গলায় অনুরাগকে বলেছিল, কালই এই পাড়া ছেড়ে তুই চলে যাবি।
অনুরাগ সেদিন কিচ্ছু বলেনি। আমি তো কাঁদছিলামই, সেদিন ওর চোখেও জল ছিল। পরের দিন কোনোভাবে দিদিভাই খবর এনেছিল যে অনুরাগ সত্যিই পাড়া ছেড়ে চলে গেছে, কিন্তু কোথায় গেছে তা জানতে পারিনি। বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছিল নিজের এক বন্ধুর ছেলের সাথে। বিয়ের দিন ছাদনাতলায় যাওয়ার আগে আমার কাছে একটা চিঠি এসেছিল। দিদিভাইকে একটা বাচ্চা ছেলে দিয়ে গিয়েছিল। চিঠিটা পাঠিয়েছিল অনুরাগ। প্রিয় তনু, তুমি হয়তো ভাবছো আমি পালিয়ে গিয়েছি। না তনু, তা না, আমি ভয় পেয়ে পালানোর ছেলে না। পরের দিন আমি ঠিক করেছিলাম মাকে নিয়ে তোমাদের বাড়ি যাব। মায়ের আমাদের সম্পর্ক নিয়ে কোনো আপত্তি ছিল না। মা তোমার বাবার কাছে আমাদের বিয়ের কথা বলতো, কিন্তু তার আগেই তোমার বাবা রীতিমতো আমাদের বাড়িতে এসে আমার মাকে যা নয় তাই বলে অপমান করে, আর বাড়িওয়ালাকে বলে আমাদের বের করে দিতে। তোমার বাবা ক্ষমতাশালী মানুষ। আমাদের বাড়িওয়ালা ওনার এক কথায় আমাদের বাড়ি থেকে বের করে দেয়। আমরা 2 রাত স্টেশনে কাটিয়েছি। জিনিসপত্র ওই বাড়ির উঠোনেই পড়েছিল 2 দিন। অন্য বাড়ি ভাড়া পাওয়ার পরে নিয়ে এসেছিলাম। তারপরে আর মা রাজি হয়নি তোমার সাথে বিয়ে দিতে, আর উপায়ও ছিল না। তোমাকে আমি তুলে নিয়ে এসে বিয়ে করতে পারতাম, কিন্তু আমি চাই না তুমি তোমার বাবা মায়ের সম্মান নষ্ট করো। আমার কাছে আমাদের ভালোবাসার চেয়ে তোমার বাবা মায়ের সম্মান বেশি গুরুত্বপূর্ণ। আমি জানি আজ তোমার বিয়ে, কাল থেকে তুমি নতুন সংসারে যাবে। তনু, আমি তোমাকে আজও ভালোবাসি আর সারা জীবন ভালোবাসবো। আমি জানি তুমিও সারা জীবন শুধু আমাকেই ভালোবাসবে, কিন্তু আমি চাই তুমি সুখে থাকো। আমি সব সময় তোমার পাশে আছি। আর একটা শেষ কথা, ভগবান যদি চাই আমরা একদিন এক হবই। ইতি তোমার প্রেমে হাবুডুবু খাওয়া অনুরাগ। এই চিঠিটাও আজও আমার কাছে আছে। সেদিন চিঠিটা পড়ে যতটা কেঁদেছিলাম, আজও ততটাই কান্না পাই। সেদিনের পর থেকে আর আমার সাথে অনুরাগের দেখা হয়নি। আমি বিয়ে করে নতুন সংসার পেতেছিলাম। আমি স্বামীর বিছানার সাথী তো হতে পেরেছিলাম, কিন্তু কোনোদিন মনের সাথী হতে পারিনি। আমাদের 2 সন্তান আছে, একটা মেয়ে একটা ছেলে। আমরা একে অপরের কাছে সন্তানের মা বাবা হয়েই জীবন কাটিয়েছি, ছায়াসঙ্গী হয়ে উঠতে পারিনি। আর তার 100 ভাগ দোষী আমার, কারণ আমি অনুরাগ ছাড়া আর কাউকে ভালোবাসতেই পারিনি। এবার বলি 2 বছর আগের কথা। স্বামী মারা গেছেন, 11 বছর হয়ে গেছে। ছেলে মেয়ের বিয়ে হয়ে গেছে, তাদের সন্তানও হয়েছে। আমি ছেলের সাথেই থাকি। ছেলের ঘরে আমার এক নাতি আছে, নাম আয়ান। তার বয়স বর্তমানে 18, মানে 2 বছর আগে ছিল 16। আজকালকার বাচ্চারা তো অল্প বয়স থেকেই সব কিছু শিখে যায়। তেমনি আয়ানও মাধ্যমিকের পরেই শুরু করেছিল ফেসবুক। একদিন আমার সামনে বসেই ল্যাপটপে ফেসবুক ছিল। আমাকে হঠাৎ জিজ্ঞেস করেছিল যে, ঠাম্মি, তোমার কোনো ফ্রেন্ড আছে যার সাথে কথা হয় না কিন্তু কথা বলতে খুব ইচ্ছে করে? প্রথমে তো আমি বলেছিলাম না ভাই, কেউ নেই, একজনও নেই। হঠাৎ অনুরাগের কথা মাথায় এসেছিল। আমি আয়ানকে জিজ্ঞেস করেছিলাম, সবাইকে পাওয়া যায়? যদি সে ফেসবুক করে তাহলে অবশ্যই। অনুরাগ মুখার্জি, পাবি ভাই। কে ঠাম্মি, এ তোমার বয়ফ্রেন্ড? আয়ান মজা করে জিজ্ঞেস করেছিল। বহু বছর বাদে আমি আবার খুব লজ্জা পেয়েছিলাম। নিজের লজ্জা লুকিয়ে বলেছিলাম, ধ্যাৎ, তুই খোঁজ। আয়ান অনেক খোঁজাখুঁজি করে অনুরাগকে পেয়েছিল। আমি ওর ছবি এত বছর বাদে দেখেও একবারেই চিনে গিয়েছিলাম। আমি ওকে দেখে কিছুক্ষণ পলক ফেলতে পারিনি। চোখের কোণের জল লুকিয়ে আয়ানকে জিজ্ঞেস করেছিলাম, কথা বলা যাবে? হ্যাঁ নিশ্চয়ই, আমি তোমার কথা বলে ফোন নাম্বারটা নেব, তাহলে তুমি কথা বলতে পারবে। তাছাড়া তো তুমি মেসেজ করতে পারবে না। হ্যাঁ, আমার কথা বলিস, ও ফোন নাম্বার দিয়ে দেবে। আচ্ছা ঠাম্মি। তাই হয়েছিল। আয়ান আমার নাম বলতেই অনুরাগ একবারে ওর ফোন নাম্বার দিয়ে দিয়েছিল। ফোন নাম্বার পেয়ে ফোন করতেই প্রথম দিন কেমন জানি লাগছিল। হ্যালো, কেমন আছো অনুরাগ? তনু, কতদিন বাদে তোমার গলা শুনলাম। আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তোমার গলা শুনে তো আরো ভালো হয়ে গেলাম।
সেদিন অনুরাগের থেকে জেনেছিলাম যে ওর মা মারা গেছে বহু বছর আগে। ও আমাকে ভালোবেসে আজও অন্য কাউকে বিয়ে করেনি। একটা বাচ্চা ছেলেকে দত্তক নিয়েছিল, তারও বিয়ে হয়ে গেছে। ছেলে, বৌমা আর নাতনিকে নিয়ে ভালোই কাটছে দিন। আমার জীবনের সব কথা জেনে ও জিজ্ঞেস করেছিল, আমাকে ভালোবাসো তনু আজও? কিছুক্ষণ চুপ থেকে আমি উত্তর দিয়েছিলাম, হ্যাঁ। সেদিন অনুরাগের নাতনি আমাদের কথা শুনেছিল। ও আমার কথা জানতো। ও আয়ানের সাথে বন্ধুত্ব করে ওকে সব জানায়। একদিন আয়ান আমাকে জিজ্ঞেস করেছিল, ঠাম্মি, তুমি অনুরাগ দাদুনকে আজও ভালোবাসো? সেদিন অবাক হয়ে গিয়েছিলাম। তুই এসব কিভাবে জানলি? আয়ানকে সেদিন আমি আমার মনের সব কথা বলেছিলাম। জানতাম না যে বৌমা আড়াল থেকে সব শুনেছিল। আমার ছেলে, মেয়ে, বৌমা, জামাই, নাতি নাতনিরাই আমাকে আবার জীবনটাকে অনুভব করাতে চেয়েছিল। ওরা চেয়েছিল আমার আবার বিয়ে দিতে। আর অনুরাগের ছেলে, বৌমা আর নাতনিও তাই চেয়েছে বরাবর, কারণ তারা আগে থেকেই সব জানতো। এই বয়সে এসে আমার আবার বিয়ে করতে পারছিল। কিন্তু আমার বৌমা বলেছিল, মা, তুমি একদিন মেয়ে করে আমাকে এই বাড়িতে এনেছিলে, আমি তোমার মা হয়ে তোমার আবার বিয়ে দিতে চাই। সেদিন আমি চোখের জল ধরে রাখতে পারিনি। সেদিন থেকে আমি ওকে মা ডাকি। অনুরাগ ওর ছেলের বউকে মা ডাকে। সবার ইচ্ছেতেই আমার মতো বিধবার আবার বিয়ে হলো, তার সাথে যার সাথে একদিন সংসার করার স্বপ্ন ভেঙে গিয়েছিল। এই গল্পের প্রথম অংশ যদি আপনি না শুনে থাকেন তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্স অথবা ফার্স্ট কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে গল্পের প্রথম অংশটি আগে দেখে নিন। আর এই গল্পটি যদি আপনি মন থেকে বুঝে থাকেন তাহলে আমার বিশ্বাস অবশ্যই ভিডিওটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।